আজকে 28 অক্টোবর। আমরা রেডি হয়ে গিয়েছি। এখন সকাল 7টা বাজে, 7টা 5। আমরা রেডি হয়ে গেছি। এখনই আমরা এই 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব সাংতি ভ্যালি। প্রথমে সাংতি ভ্যালি যাব, তারপরে কিউই অর্চার্ড, তারপর অ্যাপেল অর্চার্ড, আর তারপরে আই গেস ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইয়াক। হ্যাঁ, প্রবাবলি ওইটা আমি শিওর নেই ওটা যাবো কি না। আর তারপরে আমরা ডিরেক্ট বেরিয়ে যাবো কাজিরাঙার উদ্দেশ্যে। দিরাং থেকে সাংতি ভ্যালি প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে। আমরা হোটেল থেকে বেরিয়ে লোকালয় ছেড়ে একটু যেতেই দেখতে পেলাম এক অপূর্ব সুন্দর দৃশ্য। পাহাড়ি রাস্তাগুলো বেশ সরু, উল্টো দিক থেকে গাড়ি এলে খুব সাবধানে পাশ দিতে হচ্ছিল। এক পাশেই নদী আর একদিকে পাহাড়। রাস্তায় প্রচুর নাম না জানা ফুলের গাছও দেখতে পাচ্ছিলাম। দিদিভাই এখন ঘুমাচ্ছে, তাই আমি এখন ভিডিও করছি, কারণ দিদিভাই রাত্রিবেলার ঘুমটা কমপ্লিট হয়নি। কারণ আমাদের প্রত্যেক দিনই খুব সকাল সকাল উঠতে হচ্ছে। একটু পরেই আমি দিদিভাইকে জাগিয়ে দেব, আর তারপরে দিদিভাই ভিডিও করবে, আর আমি সেই সময় একটুখানি ঘুমিয়ে নেব। হি হি হি। রাস্তায় একটা খুব ছোট্ট আর কিউট একটা ছাগল বাচ্চা দেখতে পেলাম। আমার ইচ্ছে করছিল ওটাকে গিয়ে কোলে করে চটকাই, কিন্তু আমি নিজে আর নামার সাহস পেলাম না। আমরা যখন দিরাঙের হোটেল থেকে বেরিয়েছিলাম তখন খুব ঠান্ডা ছিল, তাই ভেবেছিলাম সারাটা দিনই ঠান্ডা হবে, কিন্তু মাঝখানে রাস্তায় যাওয়ার সময় আমাদের খুব গরম লাগছিল, আর তাই আমরা সব জ্যাকেট কোট যা যা পরেছিলাম সব খুলে দিয়েছিলাম। চারপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা শেষমেশ পৌঁছে গেলাম আমাদের স্পটে। আমরা রাস্তায় আস্তে আস্তেই দেখতে পাচ্ছিলাম দুধারে ধান চাষ হয়েছে। এর থেকে আমরা বলতে পারি এই ভ্যালিটা খুবই উর্বর। মাঠের মাঝখানে ভুট্টা কেটে এক জায়গায় গুছিয়ে রাখা আছে। এই যে নিচেই কিউই অর্চার্ড ছিল। আমি যেহেতু একটা হিল দেওয়া বুট পরেছিলাম, তাই আমি আর নিচে নামতে পারলাম না। বাকি সবাই হই হই করে নিচে নেমে গেল ঢালবে। হ্যারি, পিটার আর রিচিকদা গেল আমাদের প্রতিনিধিত্ব করতে, আর কিউইর কয়েকটা ছবি আর ভিডিও তুলে আনতে। কিউইর বাগানে প্রচুর কিউই হয়ে রয়েছে। যখন সবাই কিনতে গিয়েছিল, বাগানের মালিক তখন জানিয়েছিলেন তারা খুচরো বিক্রি করেন না, বাইরে থেকে লোক আসে এবং কন্ট্রাক্টে কিউই বিক্রি করা হয়। তবে বাগানের মধ্যে পড়ে থাকা কিউই আমরা নিতে পারি। মা 3-4টে ফল মাটিতে কুড়িয়ে পেল। আপেল, স্ট্রবেরিরও বাগান ছিল, কিন্তু আপেল তুলে নিয়েছে বলে আমরা দেখতে পেলাম না। কিউই অর্চার্ড দেখে আমরা একটু এগিয়ে গেলাম সামনের দিকে হেঁটে হেঁটে, ভ্যালিটা ঠিকমতো দেখার জন্য। এখানে যেই দিকেই তাকাচ্ছিলাম চারিদিকের দৃশ্যই আমাদের মন ভরিয়ে তুলছিল। আমরা সবাই এই সুন্দর জায়গাটায় দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। এই দেখুন, আমার আর জলির আসার খবর পেয়ে আমাদের বন্ধুরা চলে এসছে দেখা করতে আমাদের সাথে। এইখানে সব রকম শাকসবজি প্রচুর পরিমাণে হয়ে আছে। গাছে লঙ্কা, টমেটো, বড় বড় লাউ, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপিও হয়ে আছে। বাপ্পাই জেঠু এখানে একটা বিশাল বড় কুমড়ো কাঁধে নিয়ে চলেছে আমাদের পিকনিক স্পটের দিকে। এর পাশেই ফুলের বাগানেও বড় বড় ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা ফুটে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি শান্তি রিভারের সামনে। এই যে শান্তি রিভার, এটা
জেঠুরা 3টে কুমড়ো কিনলো আমাদের খাওয়ার জন্য। এক একটা কুমড়োর ওজন কম করে 15 থেকে 20 কেজি মতো হবে। দেবাশিস জেঠুরা বেশ মোটা মোটা আখ কিনছিল দেখে মাও একটা নিল। আখের সাইজ দেখে আমরাও অবাক হয়ে গেছি। এরপর আমরা সাংতি নদীর ধারে ব্রেকফাস্ট করলাম। নদীর জল এত পরিষ্কার যে আমরা টিফিন খেয়ে এই জলে মুখ ধুলাম। নিচের পাথরগুলো খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আমরা এখানে অনেক ছবি তুললাম। এখানকার উপত্যকা খুবই উর্বর ও সমৃদ্ধ, যা এখানকার মানুষদের জীবনযাত্রা দেখে ভালোভাবেই বোঝা যায়। আপনারা এখানে আসলে একদিন এখানে থাকার পরিকল্পনা করেই আসবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। আমরা এখানে এসে খুবই আফসোস করছিলাম থাকতে না পারার জন্য। শীতকালে এই উপত্যকায় বরফ পড়ে, যেটি এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলে। তাছাড়াও আরেকটি আকর্ষণীয় বস্তু হলো শীতকালে এখানে চীন থেকে ব্ল্যাক নেকড ক্রেনও আসে। যেমনটা আমরা আগেই বলেছি, অরুণাচল প্রদেশে আসলে আপনারা যেটা সবথেকে বেশি দেখতে পাবেন সেটা হলো মেঘের খেলা। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন মেঘগুলো কি সুন্দরভাবে আকাশ জুড়ে বয়ে বেড়াচ্ছে, দেখেই দুই চোখ একদম ভরে যাচ্ছে। বমডিলার ডিস্টেন্স এখান থেকে 36 কিলোমিটার্স। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পৌঁছালাম বমডিলা পয়েন্টে, এবং বাইরে এতটাই গরম ছিল যে আমি আর জডি কেউই আর বেরোইনি, কারণ আমরা দুজনেই শীতের পোশাক পরেছিলাম যেগুলি খোলা সম্ভব ছিল না। তাই শুধু মা আর বাবা নিচে নেমেছিল ছবি তোলার জন্য। বমডিলা থেকে যাওয়ার সময় আমরা এই স্পটটায় দাঁড়াইনি, কিন্তু ফেরার সময় এই স্পটটা রাস্তায় পড়লো বলে আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অনেকগুলো সুন্দর ছবি তুললাম। এই রাস্তাতেই আমরা ভালুকপং থেকে গিয়েছিলাম, এখন আমরা আবার সেই রাস্তাতেই ফেরত যাচ্ছি। এবং এইখানেই রাস্তাতে পড়লো সেই নাম না জানা ফলসটা। যদি ফলসটার ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। যেতে যেতে আবার আমাদের পথে পড়ল টেঙ্গা বাজার। এইখানটায় টিমের বাকি সবার সাথে মা বাবাও নেমেছিল কিছু জিনিস কেনাকাটি করার জন্য। সাথে সাথেই মিউজিয়ামের বাইরের গেটটা খোলা ছিল বলে বাবা এই ভিডিওটাও করে এনেছে। দুপুরবেলা লাঞ্চ করে নিয়েই আমরা আবার বেরিয়ে পড়লাম কাজিরাঙা যাওয়ার উদ্দেশ্যে। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এখানে
আমরা আবার আসামে ঢুকে পড়েছি। আসামে ঢুকেই আমাদের গাড়ি এবং আমাদের টিমের বাকি 3টে টেম্পোরও একসাথেই গাড়িতে তেল ভরা হলো, তাই সেখানে অনেকটা সময়ই চলে গেল। সেখান থেকে যখন আমরা বেরিয়ে আবার রাস্তায় নামলাম তখন অলরেডি সন্ধ্যা নেমে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আসামে, কোথাও একটা জানি না, তেজপুর ছাড়িয়ে কোথাও একটা কাজিরাঙ্গাতে যাওয়ার আগেই। আর এখানে আমরা সবাই দাঁড়িয়েছি খাবার খেতে। আমরা মোমো খাচ্ছি, এরপরে প্যাটিস খাবো, মারা চা খাচ্ছে। এই যে কাপকেকটা দেখছেন, এটা আমাদেরকে হ্যারি দাদা খাইয়েছে। তেজপুর ছাড়িয়ে কাজিরাঙ্গার উদ্দেশ্যে যেতে যেতে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তবে সেদিন পূর্ণিমা হওয়ায় আকাশের চাঁদটা খুবই সুন্দর দেখতে লাগছিল এবং ব্রহ্মপুত্র নদীকেও অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। এই যে আপনারা এই রাস্তাটা দেখছেন, এখানে আমরা অলরেডি কাজিরাঙ্গায় ঢুকে পড়েছি এবং এখান থেকেই অ্যানিম্যাল করিডোর শুরু হচ্ছে, যার মানে হচ্ছে জন্তু জানোয়াররা প্রায়ই রাস্তার উপরে উঠে চলে আসে। তাই এখানে প্রত্যেক গাড়ি চালককেই সাবধানে গাড়ি চালাতে হয়। আমরা এসে গেছি আমাদের কাজিরাঙ্গার হোটেলে, হোটেল শান্তি প্যালেস বা সামথিং। তো আমরা এসে গিয়েছি, এই 10 মিনিট আগে আমরা ঢুকলাম। পুরো রাস্তাটা কাজিরাঙ্গা যখন থেকে ঢুকেছে তখন থেকে আমরা বসে রয়েছি, জলই জানলার এই সাইডে একদম বসে রয়েছে এরকম ভাবে, একদম স্টিক হয়ে গেছে, তোমার মুখ সরানো যাচ্ছে না। আর আমি আর মায়ের সামনে বসে আছি, ফোনের ভিডিও অন করে, দুজন মিলে দুটো ফোন ধরে, কিছু দেখতে পাইনি। বাট রাস্তায় আসতে গিয়ে ওই যখন তেজপুর থেকে কাজিরাঙ্গা আসবো ওই রাস্তায় একটা হাতি দেখতে পেয়েছি, হাতির উপর একটা লোক দাঁড়িয়ে বসেছিল। ওরা আসছে রাস্তা দিয়ে, হ্যাঁ এবার মানে মনে হলো পোষা হাতি মনে হয়, ওর একটাই দেখতে পেয়েছি। বাট কাজিরাঙ্গায় ঢুকে আর দেখতে পাইনি, আমরা বসেছিলাম যদিও। জলি কি দেখেছে বল কি বলতে? আমি কাজিরাঙ্গা ঢুকে 2টো ছাগল আর একটা কুকুর দেখতে পেয়েছি। আমি 2টো কুকুর দেখতে পেয়েছি, একটা মাছের দোকানে এত বড় একটা মাছ দেখতে পেয়েছি, আর 3টে গরু দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। এই আর কালকে সাফারি আছে, একটা সকালবেলা আছে আর একটা বিকালবেলার দিকে বা দুপুরবেলার দিকে, ওরকম টাইম আছে। এখানে 3টে সাইডে হয় সাফারি, তো আমরা 2টো সাইডেই দেখবো আর কি, একটা সকালবেলা আর একটা বিকালবেলা, যদি পাই বা এই চান্স যদি থাকে, যদি লাক থাকে তাহলে কিছু দেখবো। আর এবার আমরা রুমটা এসে গেছি, রুম ট্যুরটা এবার ওটা জলে আমি দেবো। ইয়েস। এই যে ডোর থেকে ঢুকেই হচ্ছে এই পাশে হচ্ছে ডাস্টবিন, আর এইদিকে একটা বেড আছে, সিঙ্গেল বেড, একজনই শুতে পারবে। এখানে কম্বল, সাবান, শ্যাম্পু, আর এদিকে একটা টিভি আছে, আর লাগেজ রেখে দিয়েছি আমরা এইদিকে। আর এইদিকে একটা জানলা আছে, এই যে এটা হচ্ছে জানলা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে। আর এইদিকে বাবা বসে আছে, এটা হচ্ছে মানে 2জন তো নেই, আমাদের তো 3জন আছে এই বেডে, আমরা 3জনেই শোবো। আর এদিকেও একটা টাওয়েল আছে, আর আমরা জিনিসপত্র রেখে দিয়েছি। ওইদিকে 2টো চেয়ার আছে, আর এদিকে একটা টেবিল, অনেক বড় টেবিল, যেখানে আমরা জিনিসপত্র রেখে দিয়েছি। আর এদিকে বাথরুম। এখন রাত 11টা বাজে আর আমরা এই জাস্ট ডিনার করে এলাম। সেরকম কিছু আজকে কিছু ঘটেনি সারাদিন, জাস্ট ওই সকাল থেকে সেই যে গাড়িতে উঠেছি 7:30, ওই 7:15-20 থেকে সেই যে গাড়িতে উঠেছি সেই গাড়িতেই ছিলাম, এসছি তারপর হোটেলে, তখন তো রুম টুর দেখালাম, তারপরে ওই যে সেই বসে একটুখানি জাস্ট সবার সাথে গল্প করছেন, একটু খেয়েছিলাম, আর কিছু হয়নি সারাদিনে। তার সেরকমভাবে কিছু ব্লগও করা হয়নি। এখন আমরা এই ঘুমিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। কালকে 6:45-7টার সময় সাফারি আছে, তারপর ফিরতে 9টা 9:30 বাজবে আর কি। তারপর আবার এখান থেকে আমরা চেক আউট করবো হোটেল থেকে, কারণ আমাদের আবার আরেকটা হোটেলে যেতে হবে। তো তার জন্য আমরা এখনই ঘুমিয়ে পড়ছি। এই পর্যন্তই, গুড নাইট।